বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, 4 দশকের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্কে ফাটল। জানিয়ে দেব, গাজায় গণহত্যা, এবার ইসরায়েলের বিপক্ষে আন্তর্জাতিক আদালতে মিশর। এছাড়া রয়েছে ফিলিস্তিনের বিপক্ষে ভোট দেওয়া আর্জেন্টিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব, মোদি মমতার কথার লড়াই চলছে। এবার দীর্ঘ 4 দশকে এই প্রথম যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে ফাটল। এই সপ্তাহে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা কৌশলগত সম্পর্ককে ঝুঁকিতে ফেলছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনে এক সাক্ষাৎকারে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল, ইসরায়েল যদি তার পরিকল্পনা অনুযায়ী রাফায় আক্রমণ করে তাহলে কি হবে। বাইডেন জবাবে বলেন, আমি তাদের অস্ত্র সরবরাহ করব না। আমেরিকা ইসরায়েলের মৈত্রীর ভিত্তিই হলো অস্ত্রের চালান। গত 4 দশকে এই প্রথম এতে ফাটল দেখা যাচ্ছে। গাজায় বেসামরিক প্রাণহানি ও মানবিক বিপর্যয় রুখতে নিজ দেশ ও দেশের বাইরে ব্যাপক চাপে আছেন প্রেসিডেন্ট বাইডেন। শেষ পর্যন্ত তিনি ইসরায়েলে অস্ত্র সরবরাহের বিষয়ে সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি জানালেন। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আমেরিকার সবচেয়ে কাছের কৌশলগত মিত্র। 1980 সালের প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের পর এই ধরনের পদক্ষেপ আর দেখা যায়নি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক বিশেষজ্ঞ ও মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিরক্ষা অভিজ্ঞ মধ্যস্থতাকারী অ্যারন ডেভিড মিলারের মতে, এই সংঘাতের শুরু থেকেই বাইডেনকে দ্বিধায় দেখা গেছে। তার একদিকে ইসরায়েলপন্থী রিপাবলিকান পার্টি, অন্যদিকে নিজ দল ডেমোক্রেটিক পার্টির মধ্যেও দেখা দিয়েছে বিভক্তি। এখন পর্যন্ত বাইডেন যেসব সিদ্ধান্ত নিয়েছেন তাতে এমন কিছু দেখা যায়নি যাতে আমেরিকা ইসরায়েলের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ইসরায়েল রাফাতে স্থল অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়ার পর বাইডেনের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন দেখা যায়। গত সোমবার ইসরায়েল জানায় তারা শহরটির পূর্বে হামাসকে লক্ষ্য করে কার্যক্রম চালাচ্ছে। স্থানীয়রা বিরামহীন বিস্ফোরণের শব্দ শোনার কথা জানাচ্ছেন। একই সঙ্গে প্রায় অকার্যকর হাসপাতালগুলোতেও আহতদের সংখ্যার মাত্রা বাড়িয়ে দিয়েছে। জাতিসংঘ বলছে প্রায় 1 লাখ মানুষ ওই এলাকা ছেড়ে পালিয়েছে এবং তারা খাবার, আশ্রয় ও পানি স্যানিটাইজেশনের ভয়াবহ সংকটে রয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার শহরটিকে পূর্ণমাত্রায় স্থল অভিযান চালানোর কথা বলছেন, যেখানে প্রায় 10 লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি রয়েছে। তিনি বলেছেন, এখানে লুকিয়ে থাকা হামাসের অবশিষ্ট 4 ব্যাটালিয়ন যোদ্ধাকে নিশ্চিহ্ন করতে এই অভিযান জরুরি। যুদ্ধবিরতির কোনো প্রস্তাব সফল হলেও অভিযান চালানো হবে বলে মত তার। ওয়াশিংটন নেতানিয়াহুকে রাফায় কোনো ধরনের সামরিক অভিযান পরিচালনা না করতে বারবার অনুরোধ জানিয়ে আসছেন। অ্যারন ডেভিড মিলার বলছেন, প্রেসিডেন্ট বাইডেন আশঙ্কা করেছেন রাফাতে অভিযান হলে যুদ্ধ বন্ধ বা জিম্মিদের উদ্ধারে আর কোনো উপায় থাকবে না। বাইডেন প্রশাসন কাজ করা একজন সাবেক কর্মকর্তা জানান, বাইডেন মিশরের সঙ্গে কোনো সংকট এড়িয়ে চলতে চান। একই সঙ্গে এই অভিযানের ফলে ডেমোক্রেটিক পার্টিতে বিক্ষোভ ও বিভাজন আরও বাড়তে পারে। মিলার বলেন, এই কারণেই তিনি সংকেত পাঠিয়েছেন। গত বুধবার বাইডেনের সাক্ষাৎকার প্রচারের পর আমেরিকা ইসরায়েলের জন্য বরাদ্দ 2500 পাউন্ডের বোমা 2টি চালান স্থগিত করেছে। মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এই বোমাগুলো ঘনবসতিপূর্ণ এলাকায় ব্যবহার করলে যে প্রভাব পড়বে তাতে আমেরিকা উদ্বিগ্ন, যা আমরা গাজার অন্য এলাকাগুলোতে দেখেছি। ইসরায়েলের অস্ত্রাগারে থাকা নানা অস্ত্রের মধ্যে 2000 পাউন্ডের বোমা সবচেয়ে বিধ্বংসী। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, হামাসকে নির্মূল করতে এই ধরনের অস্ত্র জরুরি। মার্কিন কর্মকর্তা বলছেন, এছাড়া জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশন এবং কিটের একটি চালানো বিবেচনায় রয়েছে। এই কিট আনগাইডেড বোমাকে গাইডেডে পরিণত করতে পারে। এদিকে গাজায় গণহত্যা, এবার ইসরায়েলের বিপক্ষে আন্তর্জাতিক আদালতে মিশর। গাজায় গণহত্যার প্রেক্ষিতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারিক আদালতে দায়ের করা দক্ষিণ আফ্রিকার মামলায় এবার যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে মিশর। রবিবার মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলে গণহত্যামূলক আগ্রাসন বাড়িয়ে চলার এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মিশরের এই পদক্ষেপ ইসরায়েলের জন্য কঠোর কূটনৈতিক বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা। মিশরের এই ঘোষণার পর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক পরিচালক অ্যানাল লিয়েন এক প্রতিক্রিয়ায় আল জাজিরাকে বলেন, এই পদক্ষেপটি ইসরায়েলের জন্য একটি অবিশ্বাস্য কূটনৈতিক আঘাত। এদিকে ফিলিস্তিনের বিপক্ষে ভোট দেওয়ায় আর্জেন্টিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল ইসরায়েল।
দখলদার ইসরায়েল আর্জেন্টিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। রবিবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী কাজত আর্জেন্টিনা ছাড়াও হাঙ্গেরি ও চেক রিপাবলিকানের প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে তাদের ধন্যবাদ জানিয়েছেন। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইতিহাসের সঠিক পাশে দাঁড়ানোর জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের বিপক্ষে ভোট দেওয়ার জন্য আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই এবং চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী পিটার ফিয়ালাকে ধন্যবাদ জানান। জাতিসংঘের সাধারণ পরিষদে শুক্রবার এই প্রস্তাবটি উত্থাপিত হয়। এতে বলা হয়েছে, স্বাধীন ফিলিস্তিনি গঠনের পক্ষে নিরাপত্তা পরিষদে আবারও ভোটাভুটি হোক, এতে আপনাদের সমর্থন আছে কিনা। ওই প্রস্তাবে ভোট দেয় 143টি দেশ, আর বিপক্ষে ভোট দেয় 9টি দেশ, আর ভোটদানে বিরত ছিল 25টি দেশ। প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ায় 143 দেশ মূলত স্বাধীন ফিলিস্তিনের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেছেন। গত সপ্তাহে নিরাপত্তা পরিষদে স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র গঠন এবং তাদের পূর্ণ সদস্যপদ দেওয়ার একটি প্রস্তাব উত্থাপিত হয়, কিন্তু শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে প্রস্তাবটি গৃহীত হয়নি। এরপর ফিলিস্তিনকে স্বীকৃতি ও পূর্ণ সদস্যপদ দিয়ে নিরাপত্তা পরিষদে আবারও ভোটের আয়োজন করা হয়, সাধারণ পরিষদের প্রস্তাব তোলা হয়। আর এই প্রস্তাবের পক্ষে জাতিসংঘের সদস্যভুক্ত 4 ভাগে 3 ভাগ ভোট দিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ফিলিস্তিনের জন্য এই ভোটটি গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটির মাধ্যমে তারা বেশ কিছু অধিকার পেয়েছে। ফিলিস্তিন এখন থেকে সাধারণ পরিষদের প্রস্তাব উত্থাপন বা এতে সমর্থন বা সংশোধন করতে পারবে। ফিলিস্তিন প্রতিনিধি এখন থেকে সদস্য দেশগুলোর আসনে বসতে পারবেন এবং ফিলিস্তিনের সক্রিয়ভাবে অধিবেশনে অংশগ্রহণ করতে পারবেন। ভোটের মাধ্যমে আবারও প্রকাশ পেয়েছে বিশ্বের বেশিরভাগ দেশ ফিলিস্তিনের পক্ষে রয়েছে। এদিকে মোদি মমতার কথার লড়াই চলছে। ভারতের লোকসভা নির্বাচনে একটি করে দফা শেষ হচ্ছে, আর নির্বাচনী প্রচারণায় ঝাঁজ বাড়াচ্ছে রাজনৈতিক দলগুলো। একদিকে বিজেপির নিশানায় কংগ্রেস, তৃণমূল, সিপিএম-আইএ এবং অন্য বিরোধী দল জোট ইন্ডিয়ানা শরিক দলগুলি। অন্যদিকে বিরোধীর নিশানায় বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই পক্ষের পাল্টাপাল্টি নিশানায় সরগরম নির্বাচনের ময়দান। রবিবার পশ্চিমবঙ্গের 4টি নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন মোদী। প্রথম দুটি সভায় ব্যারাকপুর ও হুগলি থেকে রাজ্যের দুর্নীতি ও নীতি সংরক্ষণ অনুন্নয়ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে তোপ দাগেন মোদী। অনুন্নয়ন ইস্যুতে মোদী বলেন, পূর্ব ভারত নিয়ে মোদীর যে মিশন তাতে খুবই গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ। স্বাধীনতার 50 বছর পর্যন্ত কংগ্রেসের শাসনকালে পূর্ব ভারত কেবল দরিদ্রতাই পেয়েছে। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ হোক, এত বড় বড় রাজ্যে এত খনিজ সম্পদ রয়েছে, কয়লা ভাণ্ডার রয়েছে, কিছু রাজ্যে ব্লু ইকোনমি রয়েছে, কিছু রাজ্যে পর্যটনের বিশাল সম্ভাবনা রয়েছে। এরপরেও কংগ্রেস ও ইন্ডিয়া জোটের শরিক দলগুলো পূর্ব ভারতকে পিছনে রেখে দিয়েছে। মোদীর অভিমত, আজ তৃণমূল থেকে একে দুর্নীতির আখড়া বানিয়েছেন। একটা সময় ছিল যখন এই বাংলায় একের পর এক বৈজ্ঞানিক উঠে এসেছিল, কিন্তু তৃণমূলের শাসনে প্রতিটি জায়গায় বোমা বানানোর কারখানা চলছে। একটা সময় ছিল এখন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আন্দোলন করত, কিন্তু আজ তৃণমূলের শাসনে এই রাজ্যে অনুপ্রবেশকারীদের ফুল ফুটেছে। ব্যারাকপুরের পরে হুগলির নির্বাচনী সভা থেকে নাম না করে 53 বছর বয়সী রাহুল গান্ধীকে নিশানা করেন প্রধানমন্ত্রী। শাহজাদা বলে উল্লেখ করে মোদী বলেন, শাহজাদা যা বয়স আছে চলমান নির্বাচনে তার থেকে আর বেশি কিছু আসনে জিততে পারে কংগ্রেস। সাধারণ ইস্যুতে মমতা বলেন, মোদী বলেছে আমরা নাকি দলিত, অধিবাসী, অনগ্রসর